প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 31 আগস্ট। এই মাস বাঙালি জাতির বেদনার মাস। এই মাস বাঙালি জাতির শোকের মাস। এই মাসেই কতিপয় দুষ্কৃতিকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। আমি আজ ক্লাসের পূর্বক্ষণে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতি, বাংলার মাটি ও মানুষের পরমাত্মীয়, বাংলার ইতিহাসের মহামানব, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা, উন্নত সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন সারথী, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার উপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জন্ম না হলেন বাংলাদেশ নামক একটা স্বাধীন ভূখণ্ডের সৃষ্টি হতো না, যার জন্ম না হলেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আজ আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজ অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করেছ, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা বাক্য রূপান্তর সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে বাক্য রূপান্তরের সংজ্ঞা বলতে পারবে, বাক্য রূপান্তর কিভাবে করতে হয় তা বলতেও লিখতে পারবে। যদি বুঝতে পারো, যদি বুঝতে না পারো তাহলে কঠিন হবে, আর যদি বুঝতে পারো তাহলে বাক্য রূপান্তর কিভাবে করতে হয় সেটা তোমরা অবশ্যই শিখতে পারবে। তাহলে এখানে আজকের আলোচনায় উল্লেখ করে তোমরা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে কি, বাক্য রূপান্তরের সংজ্ঞা বলতে পারবে, বাক্য রূপান্তর কিভাবে করতে হয় তা বলতেও লিখতে পারবে। বাক্য রূপান্তর, আমরা বাক্য কাকে বলি সে সম্পর্কে আগে আলোচনা করেছিলাম। আজ সংক্ষিপ্তভাবে বাক্য সম্পর্কে আলোচনা করব। বাক্য হচ্ছে কথা, বাক্য হচ্ছে বচন, বাক্য হচ্ছে শব্দ বা পদসমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ করা। মনের ভাব যদি প্রকাশ না হয় তাহলে সেটা কখনো বাক্য হতে পারে না। আমরা বাক্যের সংজ্ঞা আগে পড়েছিলাম, যেভাবে পদবিন্যাস করলে বক্তার মনোভাব সম্পূর্ণরূপ প্রকাশ পায় তাহলে তাকে বাক্য বলে। এখন আমি কলেজ থেকে গিয়ে যদি মাকে বলে মা ভাত, তাহলে কিন্তু আমার মনের ভাবটা সম্পূর্ণরূপ প্রকাশ পায় না। এই জন্য আমাকে এই বাক্যটা সম্পূর্ণ করতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে, এবং যেভাবে বললে পরে মনের ভাব প্রকাশ পায় সেভাবে আমাকে বাক্যটুকু বলতে হবে। তাহলে আমি যদি বলি মা ভাত দাও, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়। এরপরে এখানে আছে রূপান্তর। রূপান্তর মানে হচ্ছে পরিবর্তন। তাহলে বাক্য রূপান্তর হচ্ছে বাক্য পরিবর্তন। বাক্য রূপান্তরের সংজ্ঞা আমরা বলতে পারি, অর্থের কোনরূপ পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে পরিবর্তন করাই হচ্ছে বাক্য রূপান্তর। তাহলে কি বলছি, বাক্য রূপান্তর হচ্ছে অর্থের কোনরূপ পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে পরিবর্তন করা, আর এটা হচ্ছে বাক্য রূপান্তর। অর্থের কোনো পরিবর্তন হবে না, বাক্যটা পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো কিছু উদাহরণ এসেছে। ধনীর কন্যা তার পছন্দ নয়, অস্তিবাচক বাক্যের পার্থক্য করতে বলা হয়েছে। ধনীর কন্যা, এখানে উচ্চারণের ক্ষেত্রে আমরা উপভোগ করি, তোমাদের সিলেবাসে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। তো আমরা পরীক্ষার প্রশ্নপত্রে প্রায় সময় দেখি এই কন্যা, এটা কিন্তু পরীক্ষায় আসে। কাজে উচ্চারণের ক্ষেত্রে আমরা এটা সঠিক উচ্চারণ করব। এটা লেখা আছে পদন্তন জফলা আকার কন্যা, আমরা উচ্চারণ করব কন্যা। ধনীর কন্যা তার পছন্দ না, এই যে লাইনটা রয়েছে, এই যে বাক্যটা রয়েছে, এটা তোমাদের সিলেবাসে অপরিচিত গল্প থেকে নেওয়া হয়েছে। সেখানে অনুপম
অনুপমের যে মামা তার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। তো বলা হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়। নেতিবাচক বাক্য দেওয়া আছে, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে অস্তিবাচকটা কি? আমরা আগের ক্লাসে দেখেছি, সেখানে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, অর্থের পার্থক্য বা অর্থ অনুসারে বাক্য হচ্ছে 7 প্রকার, কোনো কোনো বই 8 প্রকার আছে। সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক আমরা একসাথে করেছি, কোনো কোনো বই আছে ইচ্ছা সূচক বাক্য, আবার কখনো আছে আলাদা আছে, সেটা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। আমরা দুটো এক করে এখানে 7 প্রকার আমরা পেয়েছি। তাহলে গঠন অনুসারে বাক্য পেয়েছিলাম 3 প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, একটা মিশ্র বা জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। আবার অর্থ অনুসারে বাক্য হচ্ছে 7 প্রকার, সেগুলো হচ্ছে নির্দেশাত্মক বা নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, কার্য কারণাত্মক বাক্য এবং সন্দেহদ্যোতক বাক্য। এই যে বাক্যের প্রকারভেদ আমরা পেয়েছি, সেখানে অস্তিবাচক কিংবা নেতিবাচক এই বাক্যগুলো আমরা পেয়েছি, আমরা পাইব। তো এই অস্তিবাচক বাক্য এসেছে থেকে অর্থের বা অর্থ অনুসারে যে বাক্য পেয়েছি, সেখানে প্রথম যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে নির্দেশক বাক্য বা নির্দেশাত্মক বাক্য। এই নির্দেশক বাক্যে দুটো উপশ্রেণী আছে, একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক হচ্ছে হ্যাঁ বোধক, আর নেতিবাচক হচ্ছে না বোধক। আমরা জানি শিশুদের জন্য বলা হয় শিশুদের জন্য হ্যাঁ বলবো, শিশুদের জন্য না কখনো বলা ঠিক নয়। কারণ হচ্ছে শিশুরা না এই কথাটা যদি শিখে তাহলে তাদের সমস্যা হতে পারে। সবসময় পজিটিভ কথাবার্তা তাদের সাথে বলতে হয়। তাহলে ধনী কন্যা তার পছন্দ নয়, এটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। অস্তিবাচক হচ্ছে হ্যাঁ বোধক বলা হচ্ছে, তো অথবা হ্যাঁ বোধক কোনো কিছু নির্দেশ করে এমন যদি হয় সেটা হচ্ছে অস্তিবাচক। আর নেতিবাচক হচ্ছে না বোধক কোনো কিছু প্রকাশ করে সেটা হচ্ছে নেতিবাচক। তাহলে ধনীর কন্যা তার পছন্দ নয়, এটা নেতিবাচক। এখানে উত্তর দেওয়া হয়েছে ধনীর কন্যা তার অপছন্দ, এখানে উপসর্গ যোগ করা হয়েছে। অর্থের কিন্তু পরিবর্তন হয়নি, ধনীর কন্যা তার পছন্দ নয়, তাহলে অস্তিবাচক করেছে কি ধনীর কন্যা তার অপছন্দ, তার মানে ধনীর কন্যা তার পছন্দ নয়। তাহলে অর্থের কিন্তু পরিবর্তন হয়নি, অর্থ একই রকম রয়ে গেছে। তাইলে যে আমরা যে বাক্য রূপান্তর যে সংজ্ঞা পেয়েছিলাম, অর্থের কোনো পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে পরিবর্তন করা বা রূপান্তর করাই হচ্ছে বাক্য রূপান্তর। তাহলে অর্থের পরিবর্তন হয়নি, বাক্যটা চেঞ্জ হয়েছে, নেতিবাচক থেকে অস্তিবাচকে নেওয়া হয়েছে। পরে যে উদাহরণ দেওয়া হয়েছে এখানে আসতেই হলো নেতিবাচক, অস্তিবাচক দেওয়া আছে, হ্যাঁ বোধক দেওয়া আছে, এটাকে না বোধক বা নেতিবাচক বাক্যে রূপান্তরিত করার জন্য বলা হচ্ছে। তো এখানে উত্তর দিয়েছে কি এখানে না এসে পারা গেল না, তার মানে আসতেই হলো, এখানে আসতেই হলো। তাহলে অর্থের পরিবর্তন হলো না, একটু চেঞ্জ করলো, হ্যাঁকে না করলো। তাহলে এখানে আসতেই হলো, নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়েছে, এখানে না এসে পারা গেল না, তার মানে এখানে আসতেই হলো। পরে দেয়া আছে যদিও সে দরিদ্র তবুও সে চরিত্রবান, এটা জটিল বাক্যে দেওয়া আছে, করতে হবে যৌগিক বাক্যে রূপান্তর। জটিল বাক্যের সংজ্ঞা কি আমরা পড়েছিলাম, জটিল বাক্য হচ্ছে যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং একটি অপ্রধান বাক্যাংশ থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। তাহলে একটা আশ্রিত খণ্ড বাক্য থাকবে, একটা প্রধান খণ্ড বাক্য থাকবে, আর প্রথমে এবং মাঝখানে বসানো হবে যদি, তবু, যারা, তারা, যিনি, তিনি ইত্যাদি। তো এখানে বলা হচ্ছে যদিও সে দরিদ্র তবুও সে চরিত্রবান, এখানে সে দরিদ্র এটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ বা আশ্রিত বাক্য খণ্ড বাক্য, আর সে চরিত্রবান এটা হচ্ছে প্রধান বাক্যাংশ। তো এটাকে বলা হচ্ছে, এটাকে কি করতে হবে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্য কাকে বলে? পরস্পর নিরপেক্ষ দুই বা দুইয়ের অধিক বাক্য যখন কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে যৌগিক বাক্য বলে। তাইলে সংযোজক অব্যয়, মাঝখানে সংযোজক অব্যয় বসবে, এখানে সংযোজক অব্যয় হচ্ছে কিন্তু, সংযোজক অব্যয় আরো আছে অথবা, নতুবা, কিংবা, অতএব, তাই, এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে দুটো নিরপেক্ষ বাক্য, একটা হচ্ছে সে দরিদ্র আবার সে চরিত্রবান,
এখানে মাঝখানে সংযোজক অব্যয় ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করেছি। সে দরিদ্র কিন্তু চরিত্রবান, এই কিন্তু নামক সংযোজক অব্যয় দিয়ে আমরা সেটা যৌগিক বাক্য তৈরি করেছি। পরে দেওয়া হয়েছে, দেখো এখানে দেওয়া হয়েছে ধনীরা প্রায় কৃপণ হয়। ধনীরা প্রায় কৃপণ হয়, এটা হচ্ছে সরল বাক্য। বলা হচ্ছে এটাকে জটিল বাক্যে রূপান্তর করো। তাহলে জটিল বাক্য একটা আশ্রিত খণ্ড বাক্য থাকবে, মানে অপ্রধান বাক্যাংশ থাকবে, আর একটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ থাকবে। বলা হচ্ছে ধনীরা প্রায় কৃপণ হয়। এখানে যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। তাহলে যারা এবং তারা এই দুটো ব্যবহার করে আমরা জটিল বাক্যে পরিবর্তন করেছি। ধনীরা প্রায় কৃপণ হয়, এটা সরল বাক্য। জটিল বাক্যে করেছি যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। পরে উদাহরণ দেওয়া হয়েছে, এতে দোষ কি? প্রশ্নবোধক বাক্য, বাক্যে এতে দোষ নেই বলা হয়েছে, এতে দোষ নেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। প্রশ্নবোধক বাক্য যে প্রশ্নবোধক বাক্য কাকে বলে? সেটা হচ্ছে যে বাক্যে কোনো ঘটনা বা ভাব সম্পর্কে প্রশ্ন করা হয়। যে বাক্যে কোনো ঘটনা বা ভাব সম্পর্কে প্রশ্ন করা হয় তবে তাকে কি বলে? তাকে প্রশ্নবোধক বাক্য বলে। অর্থের পরিবর্তন হবে না। এখানে বলছে যে এতে দোষ নেই, তাহলে প্রশ্নবোধক বাক্য এখানে উত্তর দেওয়া হয়েছে এতে দোষ কি? এতে দোষ কি? তার মানে এতে দোষ নেই। তাহলে অর্থের কোনো পরিবর্তন হয়নি। অর্থের পরিবর্তন না করে কিন্তু বাক্যটা পরিবর্তন করা হয়েছে। তাহলে এতে দোষ নেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এখানে করা হয়েছে এতে দোষ কি? অর্থের কোনো পরিবর্তন এখানে হয়নি, শুধুমাত্র বাক্যর পরিবর্তন হয়েছে। পরে উদাহরণ দেওয়া হয়েছে, দেশের সেবা করা কর্তব্য। অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক বাক্য যে বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক। আদেশ, উপদেশ, নিষেধ এগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। বলা হচ্ছে দেশের সেবা করা কর্তব্য, এটা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এখানে রূপান্তর করা হয়েছে দেশের সেবা করো। তাহলে উপদেশ দেওয়া হয়েছে দেশের সেবা করা কর্তব্য, তাহলে দেশের সেবা করো। এটা পরিষ্কার আমরা দেখছি, দেশের সেবা করা কর্তব্য বলা হচ্ছে, অনুজ্ঞাবাচক বাক্যে এটা পরিবর্তন হয়েছে দেশের সেবা করো। পরে আসছে তোমার দীর্ঘ জীবন কামনা করছি। প্রার্থনা সূচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা যেটা বলেছিলাম অর্থ অনুসারে বাক্য, এই অর্থ অনুসারে বাক্যের মধ্যে একটা বাক্য আছে, সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে বাক্যে কোনো কিছু প্রার্থনা করা হয় অথবা ইচ্ছা প্রকাশ করা হয় তাহলে সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তো এখানে দেওয়া হচ্ছে তোমার দীর্ঘ জীবন কামনা করছি, এটাকে প্রার্থনা সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে। উত্তরটা এখানে দিয়েছে, তুমি দীর্ঘজীবী হও, প্রার্থনা করছে। অথবা তার মনের ইচ্ছা যে তুমি কি করো, তুমি দীর্ঘজীবী হও। তাহলে তোমার দীর্ঘজীবন কামনা করছি চেঞ্জ হয়ে এসেছে তুমি দীর্ঘজীবী হও। তাহলে অর্থের পরিবর্তন হয়নি, শুধু বাক্য পরিবর্তন হয়েছে। অত্যন্ত সহজ, যদি বুঝতে পারো তাহলে অত্যন্ত সহজ, আর যদি বুঝতে না পারো স্বাভাবিক কারণে কঠিন বলে মনে হবে। পরে উদাহরণ দেওয়া হয়েছে, আমার পথ দেখাবে আমার সত্য। এখানে আছে যে আমার পথ দেখাবে আমার সত্য। এই যে লাইন, এটা হচ্ছে সরল বাক্য। এটা নেওয়া হয়েছে আমার পথ প্রবন্ধ থেকে, তোমাদের সিলেবাসে আছে। আমার পথ দেখাবে আমার সত্য, জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তাই সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করবে। তাহলে জটিল বাক্য এখানে দেওয়া হয়েছে, যা আমার পথ তা দেখাবে আমার সত্য। তাহলে আমার সত্য এটা প্রধান খণ্ড বাক্য বা প্রধান বাক্যাংশ, আর আমার পথ এটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ বা আশ্রিত খণ্ড বাক্য। এই দুটো অ্যাড করেছে যা এবং তা দিয়ে। যা প্রথমে ব্যবহার করা হয়েছে, মাঝখানে তা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পেয়েছি আমার পথ দেখাবে আমার সত্য, এটাকে জটিল বাক্যে রূপান্তর করা হয়েছে, যা আমার পথ তা দেখাবে আমার সত্য। তাহলে এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র বাক্যটা পরিবর্তন হয়েছে। অর্থের যদি পরিবর্তন হতো তাহলে এই বাক্য পরিবর্তন করলে পরে সেটা সত্য হতো না। এরপর দেখা হয়েছে পৃথিবী চিরস্থায়ী নয়। অস্তিবাচক বাক্যের রূপান্তর, পৃথিবী চিরস্থায়ী নয়, এটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এটা দেওয়া হয়েছে কি নেতিবাচক বাক্য।
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর, হাবোধক বাক্যকে নাবোধক বাক্যে, নাবোধক বাক্যকে হাবোধক বাক্যে রূপান্তর করা। এটা এসেছে নির্দেশক বাক্য থেকে। নির্দেশক বাক্যের উপশ্রেণী হচ্ছে কয়টাই? দুইটি। একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক বাক্যকে হ্যাঁবোধক বলে, আবার নেতিবাচক বাক্যকে নাবোধক বলে। তো বলা হচ্ছে পৃথিবী চিরস্থায়ী নয়, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এটা কিন্তু অর্থের পার্থক্য হবে না, অর্থ একই থাকবে। উত্তর এসেছে পৃথিবী ক্ষণস্থায়ী। তার মানে পৃথিবী ক্ষণস্থায়ী। বলা হচ্ছে পৃথিবী চিরস্থায়ী নয়, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে অস্তিবাচক বাক্য এখানে উত্তর দেওয়া হয়েছে পৃথিবী ক্ষণস্থায়ী। তার মানে পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবী ক্ষণস্থায়ী, তার মানে পৃথিবী চিরস্থায়ী নয়। পরে দেয়া আছে আমার কেনা বইটি খুব দামি। সরল বাক্য, আমার কেনা বইটি খুব দামি। বলছেন জটিল বাক্যে এটি রূপান্তর করো। তাহলে জটিল বাক্যে রূপান্তর করেছে যে বইটি আমার কেনা সেটি খুব দামি। তাইলে আশ্রিত খণ্ডবাক্য আর হচ্ছে প্রধান খণ্ডবাক্য। তার বলছে যে বইটি আমার কেনা সেটি খুব দামি, যে এবং সে দুটো অ্যাড করেছে। তাহলে অর্থের কোনো পরিবর্তন এখানে হয়নি, শুধু বাক্য পরিবর্তন হয়েছে, যে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করা হয়েছে। মানে খেয়াল রাখতে হবে যে বাক্য রূপান্তর আসলে কি, যে আমরা সংজ্ঞা করেছি অর্থের কোনো পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাই হচ্ছে বাক্য রূপান্তর। তাহলে অর্থের পরিবর্তন হবে না, অর্থ একই রকম থাকবে, শুধু বাক্য পরিবর্তন হবে। পরে দেওয়া আছে সে সুস্থ নয়, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এখানে উত্তর এসেছে সে সুস্থ। উপরটা দেওয়া আছে নেতিবাচক আর নিচে হচ্ছে অস্তিবাচক। তাহলে সে সুস্থ নয়, তাহলে সে অসুস্থ, সে অসুস্থ, তার মানে হচ্ছে সে সুস্থ না। বাক্যের পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের পরিবর্তন হয়নি। পরে দেওয়া হয়েছে মাতৃভূমিকে সকলে ভালোবাসে। অস্তিবাচক বাক্যে দেওয়া আছে, এটা নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে মাতৃভূমিকে সকলে ভালোবাসে। তাহলে অর্থের পরিবর্তন না করে আমরা বলছি এখানে মাতৃভূমিকে কে না ভালোবাসে, মাতৃভূমিকে কে না ভালোবাসে, মাতৃভূমিকে বিভক্তি এক করেছে, কে বিভক্তি। তো বলা হচ্ছে মাতৃভূমিকে কে না ভালোবাসে, তার মানে মাতৃভূমিকে সকলে ভালোবাসে। তাহলে অস্তিবাচক বাক্য দেওয়া আছে, নেতিবাচক বাক্যে আমরা রূপান্তরিত করলাম, অর্থের কোনো পরিবর্তন হলো না। এটাই হচ্ছে বাক্য রূপান্তর। পরে দেওয়া আছে 10 মিনিট পর ট্রেন এলো, 10 মিনিট পর ট্রেন এলো। সরল বাক্য, এটাকে বলা হচ্ছে যৌগিক বাক্যে রূপান্তর করো। তাহলে 10 মিনিট পর ট্রেন এলো যৌগিক বাক্যে রূপান্তর। যৌগিক বাক্য হচ্ছে সংযোজক অব্যয় বসবে মাঝখানে, দুটো নিরপেক্ষ বাক্য থাকবে, মাঝখানে সংযোজক অব্যয় ব্যবহার করা হবে। এখানে উত্তর দিয়েছে 10 মিনিট পার হলো এবং ট্রেন এলো। এবংটা হচ্ছে কি, এবংটা হচ্ছে সংযোজক অব্যয়। এই এবং দ্বারা দুটো বাক্যকে সংযোগ করা হয়েছে, যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে সংযোজক অব্যয়। বাক্য রূপান্তর অত্যন্ত সহজ, একটু যদি মনোযোগী হও তাহলে তোমরা বাক্য রূপান্তর অবশ্যই করতে পারবে। আমরা মূল্যায়নে চলে যাই। মূল্যায়ন, মানুষ মরণশীল, নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে কি হবে? মানুষ অমর নয়, পরিষ্কার, মানুষ অমর নয়। শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে, এটা জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। কি হবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে যে শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করে, অথবা হতে পারে যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করে, অথবা হতে পারে যারা শিক্ষিত লোক তাদের সবাই শ্রদ্ধা করে। তাহলে জটিল বাক্যে রূপান্তর করবে। প্রথমে আসবে কি আশ্রিত খণ্ডবাক্য এবং পরে হবে প্রধান খণ্ডবাক্য। এরপর দেখা যাচ্ছে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, মিথ্যাবাদীকে নেতিবাচক করা হচ্ছে, তাহলে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। বিড়ালকে বোঝানো দায় হলো, হ্যাঁ, বিড়ালকে বোঝানো গেল না, হতে পারে, অথবা হতে পারে বিড়ালকে বোঝানো দায় না হইয়া পারিল না। পরে দেওয়া আছে পর অথবা মর, এটা জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। জটিল বাক্য কি হবে? হয় পর
না হয় মহ। তাহলে বোঝা গেলে সহজ, যদি বুঝতে পারো তাহলে সহজ, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই সেটা কঠিন বলে মনে হবে। বাড়ির কাজ তোমরা লিখে নাও। গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। 2 নম্বর, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই দুটো প্রশ্নের উত্তর যদি ভালো করে বুঝে পড়ো তাহলে অবশ্যই বাক্য রূপান্তর করতে তোমাদের ব্যাগ পেতে হবে না। এই দুটো প্রশ্নের উত্তর একটু ভালো করে দেখে নেবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। যদি বুঝে না করতে পারো তাহলে কিন্তু সফল হবে না। এই জন্য ধীরে স্থির ভাবে মাথা ঠান্ডা রেখে পড়বে, তাহলে অবশ্যই তোমরা বাক্য রূপান্তর করতে পারবে। আর সহায়ক গ্রন্থ তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে সহায়ক গ্রন্থ সংগ্রহ করতে পারো। ভাষালিপি, উচ্চতর বাংলা ব্যাকরণের নির্মিতি, সম্পাদক ডক্টর ফরহাদ হোসেন। এই বইটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা লেখাপড়া করবে এবং সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি দেবে। মনে রেখো, জীবনকাল অত্যন্ত সীমিত, আর সময় হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, তাকে আটকে রাখা কারো পক্ষে সম্ভব নয়। এর জন্য যতক্ষণ সময় পাবে বই নিয়ে লেখাপড়া করবে। পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছেন তারা বেশি বেশি করে বই পড়েছেন। আমরা জানি, পড়িলে বই আলোকিত বই, না পড়িলে বই অন্ধকারে বই। বই পড়বে। বইয়ের গুরুত্ব কিন্তু তারাই দিতে পারে যারা বইকে আপন বন্ধু মনে করে, যারা শ্রেষ্ঠ বন্ধু মনে করে বইকে। একজন ইংরেজ লেখক বলেছেন, 3 things are essential for life. These are books, books and books. 3টা জিনিস জীবনের জন্য অপরিহার্য। 3টা জিনিস কি? বই, বই এবং বই। তাহলে বইয়ের কতটা গুরুত্ব দিয়েছেন এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। ওই বাই এ বুক, ওই বাই প্লেজার। আমরা যখন একটা বই কিনবো মনে করবে একটা আনন্দ কিনলাম, আর এই আনন্দকে কেনার পরেই যদি আমরা লেখাপড়া করি তাহলে কি হবে? সুখ হাসি আরো হবে উজ্জ্বল, সুন্দর হবে, উজ্জ্বল। তো তোমরা সুখে থাকো, সুন্দর থাকো, এই কামনা করি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।